I am Shariful. Sit the chair. Sit the chair. Thanks, man. হ্যাঁ Where is sir? মানে স্যার কোনে এখন আসে নাই? কেন আমার কি আপনার স্যার মনে হয় না? না, আমি তো শুনছি ইনকার স্যার চট ছালা পেন্দি, আপনার পেন্দনে যে কোট প্যান্ট টাই দেখতেছি, আপনি কোন পোস্টের স্যার? অফিসার স্যার নাকি পিয়ন স্যার? হাই, আপনি কোনোদিন কোটটাই পরা পিয়ন দেখছেন? উমা, দেখি নাই তাই বলে কি কোনদিন দেখাও যাব না? এই যে আজকে দেখতেছি। এই মিয়া, আপনি তো আমার লগে ফাউল টক করতেছেন। আপনার এখানে আইতে দিছে কে? আপনার নাম কি? কইলামই তো একবার, আই এম শরীফুল। শরীফুল, মিস্টার শরীফুল ইসলাম। হ্যাঁ, ইন্টারভিউ কল। ইয়েস, ইউ আর রাইট। হোয়াট নেম ইয়োর? বাপ রে বাপ, দুইবার কইছে তা আবার কন একবার। ইন্টারভিউ স্টার্ট। হোয়াট নেম ইয়োর? ও, আপনি আমার ইন্টারভিউ নিবেন গেছেন? না ভাই, আমি ব্যাপক মালার কাছে ইন্টারভিউ দিই না। চট ছালা পিন্দিনার লোক ছাড়া আমি আর কারো কাছে ইন্টারভিউ দিব না। তাইলে আর আপনি এখানে বই রয়েছেন কে? আউট আউট। এই মিয়া, আমি কি আপনার কলে এখানে আসছি যে আপনার কথা মতো চলে যাবো? আমি স্যারের কলে আসি, স্যারের কাছে ইন্টারভিউ দেবো, কারণ আমি নিজে সৎ মানুষ মনে করি। ফাঁকশনসের লাখ 10 টাকা বলে আপনার সমস্যা কি? ওই মিয়া, আপনি আমার লগে যেই ফাউল টক করতেছেন, আমি যদি না চাই, আপনার কি ধারণা আছে ওই 10 লাখ টাকার মুখ আপনি কোনোদিন দেখতে পারবেন না? আসার আগে দিয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করে দিচ্ছেন। এই ইন্না করে এগুলো যেমন গ্রুপ হাওয়া গেছে, তা আপনি কি জামাত গোষ্ঠী জয়েন করছেন? জামাত? কারো লগে আমার তুলনা করবেন না। হি ইজ হি, আই এম আই। আমি যে কত বড় আই সেটা যদি আপনি জানলেনই, তাহলে পরে ইহিনি যে আগে মন্ডল ভাই আসছিল না, ঠিক তার মতো করে আমি আসার হাতে হাতে আসসালাম আলাইকুম দিয়ে বসবার করলেননি। আর হে তো চায়ের অর্ডার দিত, আপনি দিলেননি কফির অর্ডার। স্ট্যান্ড আপ। কি? স্ট্যান্ড আপ। আউট। ইউ আউট। ও ভাই, আপনি তো আপ করতেছেন কে? আমি না জানি না বুঝে একটু খারাপ ব্যবহার করে আলেছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি কি আমি আপ করবেন? মাফ করে দেন ভাই, আমি জীবনে আর এরকম ব্যবহার করব না। তার সে বসি, আপনার অর্ডার দেন, খাই, আমি আপনার মেহমান না। আচ্ছা ঠিক আছে, আপনি বহেন, আমি হাতের কামটা শেষ করি। ভাই, আপনার টাইটো বলে হ্যাভি সুন্দর হয়েছে। পুরা ড্রেসি, কোট প্যান্ট টাই খুব মানাইছে। এর আগে যে মন্ডল সাহেব বসতো না, এই চেয়ার টেবিলে তাকে মানাইতই না, কি বলেন খ্যাত খ্যাত। আপনি চা খাইবেন নাকি কফির অর্ডার দেবো? কফি হলে ভালো হয়। কফি হলে ভালো হয় না? আচ্ছা আপনি বহেন। আসসালামু আলাইকুম আপা, আপনার জন্যই আমি ওয়েট করতেছিলাম, জরুরি কথা আছে। আমার সাথে তোমার আবার কিসের জরুরি কথা? ওই যে শিউলি বিষয়। সাজ্জাদ, তোমাকে আমি বলেছি না যে শিউলির নাম তুমি মুখে উচ্চারণ করবে না। শিউলির ব্যাপারে আবার কথা বলতে এসেছো কেন? না বলতে চাইলে তো একটু বলতে হবে আপা। শিউলি ছাড়া যদি কোনো কথা বলতে চাও তাহলেই আমি শুনবো। আচ্ছা ঠিক আছে আপা, কিন্তু আপা আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে ভূত বিষয়ে কোনো আলোচনা করতে পারি? কি বিষয়? ভূত? হ্যাঁ ছেলে, আমি কি তোমার ফ্রেন্ড নাকি যে তুমি ভূত নিয়ে গাল গল্প করবে আমার সাথে? তুমি যদি ভূত পেতনি নিয়ে কথা বলতেই চাও তোমার ফ্রেন্ডদের সাথে করো গে, যাও। কিন্তু আপা, এই আলোচনাটা যে আপনার সঙ্গে আমার করতে হইব, কারণ আপনি ভূতের বড় বোন। আমি এবার ভূতের বড় বোন হলাম কি করে? না মানে এইমাত্র আপনি আমার একটা নাম উচ্চারণ করতে মানা করলেন না, তিনি তো একজন ভূত, আর তার আপন বড় বোন তো আপনি। তুমি কি শিউলিকে ভূত বলছো? জি না মানে আছে, কিন্তু আপা আছে, ঘাড়ে আছে। তুমি কিভাবে জানলে? ওই তো গতকাল রাতে তার সাথে আমার দেখা হয়েছে, তখন তার ভূত আমার থ্যাংক ইউ জানাইছে। তোমাকে থ্যাঙ্কস জানালো কেন? ওই তো আমি তারে যে বিয়ে করবো না এইটা সে জানার পরে সে আমার থ্যাংক ইউ জানাইছে। তার মানে কি তুমি যে মেয়েটিকে বিয়ে করবে বলে ঘোরাফেরা করছিলে সেই মেয়েটি কি শিউলি? আপা আপনি আমার বড় বোনের মতো, আপনার কাছে আমি কোনো কিছুই লুকাবো না।
আমি আসলে মনে মনে সিদ্ধান্তই নিয়েছিলাম শিউলির আমি বিয়ে করবো, কিন্তু ওই দিন আপনি আমার বললেন না শিউলির সাথে ভূত থাকে, এরপর আমি যতবারই শিউলির সাথে দেখা করতে গেছি, কথা বলতে গেছি, আমি মিলানোর চেষ্টা করছি শিউলির সাথে আসলেই ভূত থাকে কিনা। আপনার কথাই ঠিক আপা, শিউলির সাথে তো ভূত থাকে। তাছাড়া আপা আপনিও চান না যে শিউলির আমি বিয়ে করি, এই জন্য আমি শিউলির কাছ থেকে সরে আসছি। আপা আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু বর্তমানে তোমার সমস্যাটা কি বলো? ওই তো সমস্যা তো ওইটাই আপা, যেই ভূতের ভয়ে আমি শিউলির কাছ থেকে সরে আসছি সেই ভূত তো আমার পিছন ছাড়তেছে না, আটার মতো লেগে রয়েছে। কিভাবে? আপা আমি আপনার বললাম না গতকাল রাতে আমার সাথে ওর দেখা হয়েছে, সে তো আমার ভূতের বাসায় থ্যাঙ্কস জানাইছে। থ্যাঙ্কস জানিয়ে কি বলেছে? বলছে আপা তুই যে শিউলিরে বিয়ে করবি না এই জন্য তোর ধন্যবাদ। শিউলি কি নিজের মুখে বলেছে? জি আপা। আরে না, শিউলি কি ওর নিজের কণ্ঠে নাকি ভূতের মতো চিকন চিকন কণ্ঠে বলেছে? চিকন চিকন আপা, ভূতের কণ্ঠে। তুমি এবার ওয়েলকাম বলোনি তো? জি না আপা, ওয়েলকাম তো বলি নাই আপা। গুড, খুবই ভালো করেছো। শোনো, তুমি শিউলির কাছ থেকে 100 হাত দূরে থাকবে, আর আমি শিউলির ভূতকে খুব ভালো করে বুঝিয়ে বলবো তোমাকে যাতে কোনোভাবেই ডিস্টার্ব না করে। আপা আপনি কি ভূতের সাথে রেগুলার কথা বলেন? আমার বোনের সাথে থাকে, আমার অপরিচিত কেউ নাকি, কথা বলবো না। ও আচ্ছা। আর কিছু বলবে? জি না আপা, আপনি কিন্তু আমার সমাধানটা দিলেন না। আমি কি বললাম তোমাকে যে তুমি শিউলির কাছ থেকে 100 হাত দূরে থাকবে। যাও। জি আচ্ছা। কোথায় যাচ্ছ? বাসায়। বাসা তো ওপরে। ও সরি আপা, সরি ভুলে গেছি। হ্যাঁ রাসেল ভাই, আমি তো চলে আসছি। জি জি, লেক পারে। হ্যাঁ, আমরা কাননের এখানেই আসছি। জি ভাই, জি কবুতরের খোয়ারও দেখছি ভাই। হ্যাঁ, কাঁঠাল বাগানো, কিন্তু ভাই আপনাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আপনি ভাই? ও রাসেল ভাই, ভাই আপনাকে খুঁজতে তো আমার জান কাহিল ভাই। আপনার মেসেও গিয়েছিলাম, কিন্তু আপনি ফোনটা ধরেন না কেন ভাই? ওই মিয়া, ফোন না ধরলে পাইলেন কেমনে? আপনি মাত্র ফোনটা ধরেছেন, আমি 2 ঘন্টা যাবত আপনাকে খুঁজছি ভাই। ওই তো, কষ্ট না করলে কি কেষ্ট মিলবো? আমারে পাইতে হইলে একটু কষ্ট করানো লাগবে না আপনার? জি। আমারে খুঁজেন কেন? আমারে তো খুঁজনের কথা না আপনার। আপনি কই যাওয়ার কথা? অফিসে যাওয়ার কথা। কোন অফিসে? জি, ওই যে সৎ মানুষের খোঁজে। গেছিলেন? জি গিয়েছিলাম। ওকে, তাহলে আর থ্যাঙ্কস দেওয়ার দরকার নাই। বাসায় যান, বাসায় গিয়ে ঘুমান। বাসায় যাবেন না, অন্য কোনো জায়গায় কাজ আছে। ওই মিয়া, আল্লাহকে জবান লয়ে গেছে, কথা কন না কেন? কিছে ভাই? আমি টাকাটা এখনো পাইনি। টাকা পান নাই মানে? ম্যাডামে কি কইছে? ম্যাডামের সাথে দেখা হয়নি, উনি এখনো অফিসে আসেনি। আপনার তখন থাপড়াইতে ইচ্ছা করতেছে। ওই মিয়া, আপনি চলে আইবেন কেন? ম্যাডাম না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না? টাকার দরকার না আপনার? হ্যাঁ, টাকা তো আমার অবশ্যই দরকার ভাই, কি বলছেন আপনি? আমি অপেক্ষাও করতাম, কিন্তু আমার হঠাৎ মনে হলো ওখানে অপেক্ষা করাটা ঠিক হবে না আমার। কেন এটা মনে হইলো কেন? আমার মনে হলো আমি যদি ওখানে থাকি তাহলে আমাকে প্রহার করবে। আরে মিয়া, আমি কি সিস্টেম করছি ম্যাডামে আপনারে প্রহার করবো এই লিগা? ম্যাডামের টাকা দিব এই লিগা সিস্টেম করছি? আমার এই মনে হইলো আপনার? এত কাঁচা কাজ করি আমি যে সিস্টেমগুলি করলাম ম্যাডামে আপনারে মারবো এই লিগা? কিন্তু ভাই, আমি তো শুনলাম গতকাল ম্যাডাম আপনার সাথে খুব মিসবিহেভ করেছে। আপনি আমার ভায়া, আপনার সাথে যদি মিসবিহেভ করে তাহলে তো আমাকে প্রহার করাই স্বাভাবিক, তাই না? আমার লগে মিসবিহেভ করছে এটা আপনার কেটা কইছে? জি, ওই যে জেসমিন আপা। জেসমিন মানে কি? রিসেপশনিস্ট জেসমিন? জি। তা একজন রিসেপশনিস্ট কি ম্যাডামের সব পার্সোনাল রিলেশনশিপ জানবো? তাই তো। ম্যাডামের সঙ্গে আমার সম্পর্কটা এরকম মিসবিহেভের সম্পর্ক। আমি তার লগে মিসবিহেভ করি, সে আমার লগে মিসবিহেভ করে। ও তাই নাকি? এটা আবার কি ধরনের সম্পর্ক ভাই? মাইনাসে প্লাস সম্পর্ক। কিরকম ভাই? এত বলদ কি লিগে আপনি? আপনি কি আমাকে সম্পর্ক নিয়ে গবেষণা করবেন না টাকা আনার চেষ্টা করবেন? হ্যাঁ তাই তো, টাকাই তো আনবো। তাহলে যান, দৌড় দেন। এই ফাঁকে ম্যাডাম এসে যদি চলে যায় তাহলে তো আর পাইবেন না। তখন কি বাসায় যাবেন? দিব বাসায় ঢুকতে? রাসেল ভাই, আপনি যদি আমার সাথে একটু যেতেন ভালো হতো। আমি যদি আপনার লগে যাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাব। মানে? আমি মাইনাস, ম্যাডামও মাইনাস। মাইনাসে প্লাস হচ্ছেন আপনি টাকা পাইবেন। হ্যাঁ। আর আমি যদি আপনার লগে যাই, আপনি প্লাস আমি মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাব, মানে আপনি টাকা পাইবেন না। তাই না? আর কি করবেন? আমার লয়ে যাবেন না একলা যাবেন? না, একলাই যাবো। যান, দৌড় দেন মিয়া। জি ঠিক আছে।
ভাই কপি কি আর এক দফা আগেই নাহি আল্লাহ জানে। অবস্থা তো দেখতেছি দুপুরের ভাতও কি আপনার এখানে খায় জানা গো নাকি আল্লাহ জানে। আচ্ছা ভাই সত্যি করে কোন চিনি হে কি আসলে আসবো নাকি আজকে আসবোই না? শরীফুল ভাই এতক্ষণ ধরে কষ্ট করে এখানে বই রয়েছেন, আর একটু বহেন, স্যার আইব। ও ঠিকই তো। ফজলু ভাই বাইসান যদি ইন্টারভিউ ডবস দিই তাহলে পরে সামেসি কোনো সিস্টেম বাই করে দেবো না? হাই, এটা অফিস না, অফিসে এই সমস্ত কথা কেন না, কেউ শুনলে মাইন্ড করো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ স্যার আল্লাহ, অল্প আল্লাহ স্যার, অল্প আল্লাহ। ঠিক আছে স্যার। অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি চোর না বাটপার? ইয়াল্লা ইয়াল্লা, এটা আপনি কি করলেন স্যার? আমি চোর বাটপার বলে তোমার কি হ্যাঁ? আমি আবার একটু ভালো মানুষ, আপনি আমার চেহারা শুরুতে টের পেতেছেন না? উনি কে? স্যার উনি একজন সৎ মানুষ, নাম শরীফুল। আপনি ডাকছিলেন স্যার, ওই যে মরিচের প্লেটের নিচে আর ওই যে ফাইলটা আছে। উনি সৎ মানুষ না, উনি সৎ মানুষের একজন অ্যাপ্লিকেন্ট। উনি দাবি করছেন উনি সৎ মানুষ, আমরা যাচাই করে দেখব। ওই হইলো স্যার, ওই হইলো, সেম সেম, ইউ রাইট স্যার, ইউ রাইট। স্যার আপনি দেখেন না, আমি পুরো তাজ্জব হয়ে গেছি, খুব ফাইন ঠেকতেছে স্যার। কেন তাজ্জব হয়েছেন কেন? আমি কি জন্তু না জানোয়ার? না না স্যার, আপনি কি আমি জন্তু জানোয়ার উপরে দেবেন? আপনি হলেন এবারে সৎ মানুষ। এই ইহিনে ঢোকার আগে না আপনার হাতে আমি কথা বলতেছিলাম যে আজকাল তো দত্ত দানব বেরোচ্ছে, সৎ মানুষের নাম শুনি আমার বেশি ভয় থাকে। কেন? স্যার দত্ত দানব যে বা কাল্পনিক, আমি ভাবছিলাম কি সৎ মানুষের মনে হয় কাল্পনিক। তবে স্যার আপনাকে দেখে আমি পুরোপুরি বিশ্বাস করে আছি, আছে দুনিয়াতে অবশ্যই সৎ মানুষ আছে। আপনার সম্পর্কে প্রথম যে দুটি মন্তব্য করেছিলাম সেটি ভুল। আপনি চোরও না, বাটপারও না, আপনি বিরাট একটা ধান্দাবাজ। ইয়ে খুদে এটা আপনি কি কইলেন? এ ফজু ভাই আপনি তো কিছু করতেছেন না। ইয়ে স্যার, আমি ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি স্যার, উনি একজন ভালো লোক স্যার, আপনি ইন্টারভিউটা নিয়ে দেখতে পারেন স্যার। ফজলু, আমি ওনার ইন্টারভিউ নিচ্ছি, তুমি ইন্টারফেয়ার করবে না। পরবর্তীতে ইন্টারফেয়ার করলে আমি টোকা দিতে বাধ্য হব। না 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 না, আপনি টোকা দেওয়া লাগবে না, আপনি ইন্টারভিউ নেন। আপনার নাম? ইয়ে স্যার আমার নাম মোহাম্মদ শরীফুল। পেশা? আমি স্যার ছোটোখাটো একটু মহৎ পেশার সাথে আছি। মহৎ পেশা বলতে সেটা কি? স্যার ওই যে গরিব দুঃখী মানুষ বিপদে বলি থানায় যায় না, মামলা মোকদ্দমা করবেন নাকি, ওরা তো কিছুই বোঝে না, আমি সব নিয়ে দিই। তার মানে মামলা লেখক? জি স্যার, রাইটার। মামলা লিখে আপনি কত টাকা উপার্জন করেন? বেশি না স্যার, বেশি না, এই সামান্য 10-15 হাজার টাকা, তাও আমি করলাম আনি না। বোঝনি তো স্যার, থাকা খাওয়ার খরচ আছে, গড় বারো তো মেলা, তারপর আবার বাড়িতে পাঠান নাকি, এইসব যদি না করে নাগলে নি সব আমি মাংনাই করে দিলাম আনি। তো একজন মামলা লেখক হিসাবে আপনি কি নিজেকে সৎ মানুষ হিসেবে দাবি করছেন? কে স্যার, আমি মামলা নেহা নেহা মানুষের উপকার করতেছি না। শরীফুল সাহেব, আপনার পেশা সম্পর্কে আপনি যে বর্ণনা দিচ্ছেন আমার দেখার সঙ্গে তা কিন্তু মিলছে না। কে স্যার, আমি কি করছি, আপনি কি দেখছেন? আমি আপনাকে কিছুই দেখিনি, কিন্তু আপনার পেশার যে দুজনকে আমি দেখেছি তারা অত্যন্ত অসৎ, অত্যন্ত 2 নাম্বার। স্যার একটু কথা কম বেদবি নিয়েন না। এই যে আপনি স্যার এই চেয়ারটুত বসে আছেন, আপনি আসার আগে এখানে কিন্তু আর একটা নৌকা ছিল, হে আসিল দুনিয়ার 2 নম্বর, এমন কোনো খারাপ কাজ নাই যে হে করে নাই। কিন্তু দেখেন স্যার, এই একই চেয়ারে আপনি একটু ভালো মানুষ বসে আছেন, হে বা আমগর পেশার মধ্যে ভালো মন্দ আছে, এই যেমন আমি একটু ভালো মানুষ, তাই স্যার পেশা নিয়ে ভালো মন্দ বিচার করা ঠিক হইতেছে না। ঠিক আছে, আপনার সঙ্গে পরিচিত হবার জন্য আমি আপনাকে ডেকেছিলাম, পরিচয় হলো। আপনার ফাইলটা আমার কাছে আছে, আমি দেখব, তারপর আপনাকে আবার ডাকবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। ফজু ভাই কাঁচামরিচ আর মুড়ি তো না? স্যার কিছু যদি মনে না করেন একটা কথা কই, এই যে আপনি মুড়ি আর কাঁচামরিচ খান, ইন্না কোন থেকে কিনেন? কেন, দোকান থেকে?
রে যা ভাবছিলাম তাই। আমি তো স্যার শুনছি এসব মুড়ি টুড়ি বাদে বিষাক্ত সার দিয়ে ইন্না খেয়ে মানুষের রোগ ব্যাধি হয়। বাইচান্স রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে আপনি যদি মরে যান তাহলে তো দুনিয়ার থেকে ডাইনোসরের মতো সৎ মানুষও বিলুপ্ত হয়ে যাবো গা। শরীফুল সাহেব, আপনি ডাইনোসরের সঙ্গে সৎ মানুষকে মেলাচ্ছেন কেন? ডাইনোসর একটা জন্তু আর সৎ মানুষ মানুষ। ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। স্যার আমি আসলে কুবের চাইতেছি কি, আমার বাড়ি তো গ্রামে, এবারে নিজস্ব ক্ষেতের চাল দিয়ে মুড়ি বাজে, আবার মরিচেরও ক্ষেত আছে, তাই মাসে 1 বস্তা করে মুড়ি আর সপ্তাহে 1 কেজি করে কাঁচামরিচ সাপ্লাই করে চাইতেছি। আপনি কি আমাকে ঘুষ দিতে যাচ্ছেন? সি স্যার, এটা আপনি কী করলেন? আপনি একজন সৎ মানুষ, আমি একজন সৎ মানুষ। একজন সৎ মানুষ আরেকজন সৎ মানুষের ঘুষ আবার করবেন কি পারে? অবশ্যই একজন সৎ মানুষকে আরেকজন সৎ মানুষ ঘুষ দিতে পারে না। আপনি এখন আসুন। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। চাচা ওই বেটাই যে বয়ে গেল, মরিচ আর মুড়ি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে রেখে দেবো। রাইখা দিবি, তারপর সব মরিচটি বাইকটা তোরা এক লগে খাওয়াই দেবো। পেট ফেটে মরবি বদমাস। তোরা আমি টোকা দিছি, আইসুস কে? দাদা যাইতেছি যাইতেছি। আপনি কি কালকে থেকে এখানে দাঁড়ায় আছেন? না, কালকে থেকে দাঁড়া থাকবো কেন? না, আমি আপনাকে কালকে বাসায় যেতে বললাম, আপনি বাসায় গেলেন না। তারপর বললাম বিকালে ছাদে গিয়ে দেখা করি, আপনি ছাদেও আসলেন না, সন্ধ্যাও দেখা করলেন না। তো সারাদিন আপনি কই ছিলেন? আসলে যেখানে আমি থাকি ওখানেই ছিলাম। কই থাকেন? কই ছিলেন? কেন, তোমাকে তো আমি বলছিলাম মাঝে মাঝে আমি বিপদে পড়লে এক বড় ভাইয়ের বাসায় যেয়ে থাকি, ওখানেই ছিলাম। কেন, আপনি বলছিলেন না যে আপনার বড় ভাইয়ের বাসায় নাকি কি পারিবারিক সমস্যা? তো ওখানে কেমনে গেলেন? কি আর করা যাবে বলো, বিপদে পড়লে যাবো কোথায়? ভাই তো যে উঠে পড়ছি। তো ভালোই তো, বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠছেন, খান, ঘুমান, তো এখানে দাঁড়ায় আছেন কেন? এখানে কেন দাঁড়ায় আছি তুমি বুঝো না? না, বুঝি না। আমি যখন আপনাকে দেখি আমার বুঝগুলো না কেমন যেন একদম অবুঝ হয়ে যায়। কনক, তুমি আমাকে নিয়ে উপহাস করতেছো? আমার এই পরিস্থিতির জন্য তো তুমি দেই। আমি দেই মানে? তোমার সাথে প্রেম করতে গিয়েই তো আমার এই অবস্থা হলো। কি অবস্থা হলো? এই যে তোমার বাবা র্যাব পুলিশ সব এনে বাসার সামনে দাঁড় করে রাখছে, বাধ্য আমি এখন ফেরারি জীবনযাপন করতেছি। শুনেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার কাছ থেকে উল্টো দিকে দৌড় দেন। কেন? আপনার সাথে আমার এখনো প্রেমই হয় নাই, এখনই আপনি আমাকে দায়ী করতেছেন। আর আপনার সাথে যদি আমার প্রেম হয়ে যায় তো তাহলে তো আপনি আমাকে দায়ী করে অভিযুক্ত করে একেবারে জেলে পাঠিয়ে দিতেন, তখন তো আপনার মতো আমারও ফেরারি জীবনযাপন করতে হইতো। না না কনক, আমি তোমার সাথে কখনোই এরকমটা করতাম না। আমি আসলে পরিস্থিতির শিকার হয়ে এমন একটা অবস্থার মধ্যে আছি বুঝছো, মুখ থেকে বের হয়ে গেছে কথাগুলো। সরি। হ্যাঁ আচ্ছা, সরি বলতে হবে না। আপনি কি আর কিছু বলতে চান? কি আর বলবো। আচ্ছা, বাসার বর্তমান পরিস্থিতি কি এখন বলো তো? বাসায় পরিস্থিতি কি সেটা বাসায় গিয়ে দেখেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যে কালকে বললা যে বাসার সামনে পুলিশ ঘোরাফেরা করতেছে, তারা কি এখনো আছে? হ্যাঁ, থাকবে না কেন? আমি যখন বাসা থেকে বের হলাম তখনও তো দাঁড়ায় ছিল। তোমাকে কিছু বলছে টলছে? আমাকে বলবে কেন? তারা কি আমাকে খুঁজতেছে নাকি? আপনাকে খুঁজতেছে, আপনাকে বলবে। আপনি বাসায় যান। এটা কেমন কথা বললা কনক? বাসায় যাবো মানে? তুমি না বলতেছো বাসার সামনে পুলিশ। আচ্ছা ঠিক আছে বাবা, দেখেন আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে যান, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন কলেজে যাব। আই রিকশা চলো তো। আচ্ছা শোনো শোনো কনক, আরেকটু কথা বাকি ছিল। আর কি বলবেন? তুমি কি আমার সাথে কোথাও যেতে পারবা? কোথায় যাব? না মানে তোমার সাথে তো আসলে আমার সবসময় এরকম পথেই দেখা হচ্ছে, তো এর বাইরে কোথাও? এর বাইরে কোথায় যাব? কেন যাব? না মনে করো যে সামহাও আমি কোনো বিপদে পড়লাম, বিপদে পড়ে তোমার কাছে একটু হেল্প চাইলাম, তুমি কি তখন হেল্প করতে আসবা না? হ্যাঁ, বিপদে পড়লে অবশ্যই হেল্প করতে যাব। তাহলে আজকে বিকেলে কলেজ থেকে ফেরার পথে যাবে? কেন, আজকে বিকেলে কি আপনি বিপদে পড়বেন নাকি? না মানে যদি পড়ে যাই আর কি। শুনেন, বিপদে পড়ার আগে কেউ বলতে পারে না যে সে বিপদে পড়বে। আর আপনি যদি আগে থেকে জেনে গেছেন যে আপনি বিপদে পড়বেন, তাহলে আপনি সচেতন হয়ে যান, তাহলে আপনার বিপদে পড়তে হবে না, আর আমারও আপনাকে হেল্প করতে যাইতে হবে না। ওকে, আই রিকশা চলো।
বাইরে বাইরে ভালো লাগে কি লিখি এই তো একটু কাজ ছিল, কেন কিছু বলতে চান? কালকে বিকেলবেলা আপনার লাগে আমার কি কথা হয়েছিল? আপনার সাথে দেখা হলো ইদানিং, আপনি তো অনেক কথা বলেন, এখন কি কথা হয়েছিল কি কথা হবে সেটা এখন কিভাবে বলবো? মুই আপনার লগে অনেক কথা কই মানে আপনার লগে কি মোর প্রেমের সম্পর্ক? আপনার লগে মই প্রেম পেইতে কথাবার্তা কই? আপনার লগে মোর কথা একটাই, হেই হলো পেরমান। হ্যাঁ আমিও তো বলছিলাম আপনাকে প্রমাণ দেবো, আপনি এত অস্থির হচ্ছেন কেন? জি না, আপনাকেও মুই বলছি আপনাকে আর কোনো প্রমাণ দিতে হবে না, যা প্রমাণ দেওয়ার মুই দিব। আপনি ভুলে গেছেন? না আমি ভুলি নাই, কই প্রমাণ নিয়ে আসছেন? দেখি কাবিননামা দেখি। ও কালকে আপনারে কাবিননামার কথা কইছি, এখন আর দেখার লেগে তর্স হয় না, কারণ উতলাই পড়ছে। এইখানে উতলায় পড়ার তো কিছু নাই, আপনি দেখাইতে চাইছেন আমি দেখবো না, কই দেখান। আপনার কি ধারণা মুই আপনার কাবিননামা গলায় ঝুলাই ঘুরবো? আরে বাবা আমি তো আপনার কই নাই যে আপনি কাবিননামা গলায় ঝুলাই করেন, আপনি তো আমার এই জিনিসটা দেখাইবেন, নাহলে আমি বিশ্বাস করবো কেমনে? এত জোর গলায় কথা কোন কি লেগে? আপনি কি মনে করছেন মুই আপনারে কাবিননামা দেখাইতে পারবো না? না আপনি পারবেন না। এই আপনি সাথে যান। কেন আপনি কি কাঁঠাল গাছের ডালের লগে কাবিননামা ঝুলাই রাখছেন? জি না, এখনো জুলাই নাই, পেরমান দেখার পর আপনি ফিট হয়ে যাইতে পারেন। এর লেগে কইতে আসি আগে ভাগে কাবিল গাছে ছায়া যাইয়ে মাথা ঠান্ডা কইরা বল, মুই কাবিননামা লই যাইতেছি। ওকে খাই দিছেন কি লেগে যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জেসমিন আমার রুমে আসো। আমার কাছে কেউ কি এসেছিলেন? না তো ম্যাডাম, কারো কি আসার কথা ছিল? কি যেন নাম ওনার? লোকমান সাহেব। লোকমান সাহেব কি এসেছিলেন? কোন লোকমান ম্যাডাম? ও তুমি এখন লোকমানকে চিনতেই পারছো না? যে লোকমানের কর্মকাণ্ডে তোমরা পুরো অফিসে মিষ্টি বিতরণ করছিলে। ও আচ্ছা, ওই লোকমানকে তো আমি চিনি ম্যাডাম। হ্যাঁ আমি সেই লোকমানের কথাই জিজ্ঞেস করছি, উনি কি এসেছিলেন? জি ম্যাডাম এসেছিলেন। কোথায়? ওনাকে পাঠিয়ে দাও আমার কাছে। ম্যাডাম উনি তো চলে গেছেন। চলে গেছেন কেন? সেটা তো বলতে পারবো না ম্যাডাম। উনি আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে বেলিয়াপাকে আপনাকে আসতে বলেছে, বললো না। আমি বললাম তাহলে ম্যাডাম কি ফোন দিয়েছিল, বললো না। আমি বললাম তাহলে আমিও ফোন দিইনি, বেলিয়াপাও ফোন দেয়নি, ম্যাডামও আপনাকে আসতে বলেনি, তাহলে আপনি কার কাছ থেকে খবর পেয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসলেন? তখন উনি বললেন যে রাসেল, ওই যে গুন্ডা রাসেল আছে না, সে নাকি খবর দিয়েছে আসার জন্য। আমি তখন বললাম যে গুন্ডা রাসেলকে তো ম্যাডাম দেখতেই পারেন না, তাহলে আপনাকে কীভাবে গুন্ডা রাসেল খবর দিল? এটা শুনে উনি বললো কি ঠিক আছে আমি আসতেছি বলে সে দৌড় দিয়ে চলে গেল। তুমি তার সাথে এত কথা বলতে গেছো কেন? আমি তোমাকে একবারও বলেছি যে আমি রাসেলকে দেখতে পারি না? না ম্যাডাম, ওই যে কালকে আপনার রুমে বসে রাসেল ভাইয়ের সাথে ধমক দিয়ে কথা বলছিলেন, আমি ভেবেছি আপনি ওনাকে দেখতে পারেন না। জেসমি তুমি এত বেশি বুঝো কেন? সরি ম্যাডাম। গতকালকে ফজলু তোমাকে কি বলেছে? ও ফজলু ভাই তো কালকে কিছু রিক্রুটমেন্ট না মানে ওই রিকোয়ারমেন্ট দিয়ে গেলেন আর কি, বলেন ভবিষ্যতের জন্য এগুলো ঠিকঠাক মতো পালন করা হয়। প্রথমটা হচ্ছে স্যারের রুমে হুটহাট করে কেউ ঢুকতে পারবে না। আগে আমি ফজলু ভাইকে ফোন দিব, তারপরে ফজলু ভাই আমাকে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে জানাবেন, তারপরে ঢুকতে পারবে। আমি বললাম আপনি যখন থাকবেন না তখন কি হবে? বললো আপনাকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো, তখন আপনি সরাসরি স্যারের রুমে ঢুকে যাবেন। দ্বিতীয় রিকোয়ারমেন্টসটা হচ্ছে স্যারের রুমের নাকি ফ্যান নষ্ট, ওই রেগুলেটর ঘুরাতে গিয়ে নাকি ফজলু ভাইয়ের অনেক কষ্ট হয়। আমি বললাম ঠিক আছে ম্যাডামের কাছে বলে আমি এসির ব্যবস্থা করে দিই। উনি আমাকে ধমক দিয়ে বলে কি আমি কি এসির কথা বলেছি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফ্যানটা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। তারপরে বলে কি না ওই কাঁচামরিচ নাকি একটা পচা চলে গেছে, ওটা খেয়ে নাকি স্যার বমি করে দেওয়া ধরছিল। ম্যাডাম আপনি বলেন আমার পক্ষে কি 1 কেজি কাঁচামরিচ বেছে? জি ম্যাডাম। এর বাইরে পার্সোনাল কিছু বলেছি কিনা? পার্সোনাল কি বলবে ম্যাডাম? কেন তোমাকে বলেনি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কোনো বেকার ছেলের সাথে প্রেম করবে না, আর যদি প্রেম করোই তাহলে তার মতো দেখতে কোনো ছেলের সাথে প্রেম করবে? জি ম্যাডাম বলেছে, কিন্তু ওই তার মতো সরাসরিভাবে বলেনি, বলেছে টাবলিশ ছেলের সাথে প্রেম করতে। কি ছেলের সাথে? টাবলিশ ম্যাডাম, টাবলিশ। টাবলিশ কি ম্যাডাম? স্টাবলিশ মানে প্রতিষ্ঠিত। তো এতক্ষণ টাবলিশ করছিলে কেন? ম্যাডাম উনি তো এভাবেই বলেছেন, ভুলভাল ইংরেজি বলেন তো, ওই রিকোয়ারমেন্টকে বলেন রিক্রুটমেন্ট, একটু আগে যে বললাম না। তো তুমি তাকে কি বলেছো? না ম্যাডাম আমি কিছুই বলিনি, শুধু শুনেছি। তুমি এত কথা বলতে পারো, পটপট করে সবার কান ঝালাফালা করে দাও, তাকে কিছু বলতে পারোনি কেন? ম্যাডাম আমি তার সাথে কথা পেঁচাতে চাইনি, ওই উনার স্ট্যান্ডার্ডটা আমার কাছে কথা বলার মতো মনে হয় না। আচ্ছা সোনা ভাইকে আজকে কারো ইন্টারভিউ নিচ্ছেন? জি ম্যাডাম, ওই একটু আগে একজন ইন্টারভিউ দিয়ে বেরিয়ে গেছেন। এ পর্যন্ত কতজন ইন্টারভিউ নিলেন? 4 জনের নিয়েছেন, আর 6 জনের লিস্ট আমার কাছে দিয়েছে যাতে আমি তাদের সাথে যোগাযোগ করে আসতে বলি। ঠিক আছে তুমি যাও, গিয়ে সোনা ভাইকে পাঠিয়ে দাও। জি ম্যাডাম। এই
আপনার আশা? আপনি না বললেন বাসায় গিয়ে কাবির নামাটা নিয়েই চলে আসবেন, এতক্ষণ লাগলো আসতে? আপনার ভাগ্য ভালো, আমি বাসায় যাইয়ে ঘুমাই পড়ি নাই, লই আইছি। ঘুমাই পড়বেন কেন? ঘুমাই পড়লে তার প্রমাণ করতে পারবেন না। কই দেখি কিনে আসছেন দেখি। দেখার লাগে তো অস্থির হয়ে গেছেন কি লেগে। এই নেন দেখেন, ভালো মতো দেখে আবার পানি দিয়ে গুলাই খাইয়েন, নেন। নিকাহনামা? কাবির নামাকে কি নিকাহনামা বলে নাকি? আপনি কি মূল্যকে ফাইজলামি করতে আছেন? আপনি বিয়া করছেন, আপনি জানেন না কাবির নামারে কাবির নামা কয় না নিকাহ নামা কয়? আপনি ঠিক মতো চেক করে দেখেন আপনার নাম, আপনার বউর নাম ঠিক মতো আছে কিনা। পরের নাম মোহাম্মদ খালিদ ইবনে ওয়ালিদ, পিতা মোহাম্মদ ওয়ালিদ, মাতা খোদেজা বেগম। কি পড়তে যাইয়ে তো বাইতে যাইতে আছে কি লেগে? আপনি কি বাপ মায়ের নাম প্রথম পড়তে আছেন নাকি এখানে ভুল লাগছে? না, সাং সর্দারপাড়া, পোস্ট থানা গোপালগঞ্জ, জেলা গোপালগঞ্জ। মোর দিকে তাকান কি লেগে? আপনি বইয়ের নামটা পড়েন, দেখেন ঠিক আছে কিনা। ওনার নাম মোসাম্মদ। কি মোসাম্মতে গিয়ে আটকে গেছেন কি লেগে? নাকি বউর নাম মুখে নেওয়া নিষেধ? মোসাম্মদ ঝর্ণা সরকার, পিতা মোহাম্মদ মজিদ সরকার, মাতা মোসাম্মদ আর পড়া লাগবে না, অনেক পড়ছেন। বিয়ার দেনমোহর ধার্য করছিলেন 1 লক্ষ টাকা, 20,000 টাকা ওষুধ লগে লগেই দিয়ে হালাইছেন। কই দেখি দেখি। এইটা আর দেখা লাগবে না, আপনি ট্রাঙ্কের মধ্যে মূল কপি লুকায় রাখছেন না, সেইটা বাড়ি কইরা হারা রাত পইরা পইরা মুখস্থ করেন। যান। আমার কাছে কোনো মূল কপি টপি নাই, এটা আপনি কোথায় পাইছেন? আপনি যে কাজী অফিসে বিবাহ করিয়েছেন সেই কাজী অফিসে এইটা সংরক্ষিত আছে। আপনার মূল কপি হারাইয়া গেলে ওইখানে যাইয়া নকল কপি তুলতে পারবেন। তার মানে কি এটা আপনি গোপালগঞ্জ কাজী অফিস থেকে তুলে আনছেন নাকি শরীফুল আপনারে তুলে দিছে? আপনি কইছেন আপনি বিয়াই করেন নাই, এখন আবার কইতে আছেন এটা কি আমি গোপালগঞ্জ থেকে তুলছি কিনা। আপনি কেমন জানেন যে এটা গোপালগঞ্জ থেকে তুলছি? আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? ওই নিকাহনামার মধ্যে আমার বাপের নাম, মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম লেখা আছে, সবার শেষে গোপালগঞ্জ লেখা আছে। বিয়া করলে তো গোপালগঞ্জ গিয়া করবো, নোয়াখালী গিয়া করবো নাকি? কই দেই বাকিটা পড়ি। আর দেখা লাগবে না, অনেক দেখা দেখি হইছে। আপনি কইছেন না মুই আপনার লাগে হাত দিয়ে কথাবার্তা কই, সব কথাকথি কওয়া বন্ধ। আপনার মতো সিট আর সামার মুই এই জীবনে একটা দেখিও নাই আর দেখতেও চাই না। আরে কই যান? আমার কাবির নামাটা দিতে যাবে। চাপ, অসভ্য লম্পটি তো চৈতুরি বেয়াদ্দ বেটা। কখন আসো? এই যে মাত্রই আসলাম ভাই। বউ কই? বউ একটু কলেজে গেছে, সামনে পরীক্ষা তো, ক্লাস করতেছে, ক্লাসটা শেষ হলেই চলে আসবে এখানে। হ্যাঁ ভালো কথা, বউ কলেজে গেছে, ক্লাস করছে, তুমি এখানে কেন? তুমি কলেজের সামনে গিয়ে দাঁড়াও। না ভাই, কলেজে একটু ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা? এটা একটা কথা বললেন ভাই, একটা মহিলা কলেজের সামনে যে আমি একটা ইয়াং ছেলে দাঁড়ায় থাকবো, ব্যাপারটা কেমন না? আরে আশ্চর্য ব্যাপার, তুমি কি কলেজে যাবে অন্য মহিলাকে দেখতে নাকি? তুমি তো যাবে তোমার বউকে আনতে। শুনেন ভাই, প্রথমত আমি যে আমার বউর জন্য ওখানে যে দাঁড়া থাকবো এটা তো আর মানুষ বুঝবে না, মানুষ মনে করবে আমি একটা বখাটে ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য ওখানে দাঁড়ায় আছি। আর দ্বিতীয় এবং মূল কারণটা হচ্ছে, আপনারা তো আমি বলছিলাম আমার বউর বাসায় সবাই সব কিছু জেনে গেছে, আমাকে তো খুব একটা পছন্দ করে না, তো বউকে এখন সবসময় চোখে চোখে রাখে, অল দ্য টাইম 2-3 জন গার্ড ওর সাথে থাকেই, আমাকেও তো চিনে সবাই, এর জন্য আমি একটু দূরে আসি। যখন কলেজটা ছুটি হবে, অনেক মেয়ে একসাথে বেরোবে, আমি আস্তে করে যে ওকে টান দিয়ে নিয়ে চলে আসবো আপনার রুমে। না, তোমার সাথে তো আমার কথা ছিল না, তোমার সাথে আমার কথা ছিল বউ নিয়ে আসবা, বউ ছাড়া এই বাসায় তুমি ঢুকবা না। যাও, বউ নিয়ে আসো, যাও। আরে ভাই, অর্ধেক রাস্তা তো চলে আসছে, আর 1 ঘন্টার ব্যাপার মাত্র। তাহলে তুমি 1 ঘন্টা পরে আমার সামনে আসবা। আরে ভাই, এমন করতেছেন কেন আপনি আমার সাথে? আচ্ছা, আপনি যে সেদিন গেলেন ভাবির আনতে বাস স্ট্যান্ডে, ভাবিকে না নিয়ে আপনি একলা ফিরলেন, আমি কি একটা কথা বলছি আপনাকে? দেখো, তুমি কিন্তু আমার বউর সাথে তোমার বউয়ের তুলনা করবা না, খবরদার। আরে ভাই, তুলনা দেই নাই, একটা উদাহরণ দিলাম মাত্র। এটা কোনো উদাহরণ হলো না। আমি আমার বউকে আনতে বাস স্টেশনে গেছি, ওখান থেকে বোনের বাসায় রেখে আসছি শুধু তোমার জন্য, কারণ তুমি একটা ব্যাচেলার বলে। ভাই, আপনি যদি এই কথা কন, তাহলে আমারও একটা কথা আছে। কি কথা? আমিও তো ভাই একই টেনশনের মধ্যে রয়েছি। আমি যে আমার বউটাকে কলেজ থেকে নিয়ে এখানে আসবো, 10টা টেনশন কাজ করতেছে আমার মাথার ভিতরে। কেন জিজ্ঞেস করেন? কেন? আপনি হচ্ছেন বিবাহিত কিন্তু ব্যাচেলার, বিবাহিত ব্যাচেলার আমার মতো, তো স্বাভাবিকভাবে আমার মাথায় একটা টেনশন হবে না যে আমার সাথে একটা ব্যাচেলার থাকে, আমি আমার বউরে নিয়ে আসবো বাসায়? আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি তোমার বউকে নিয়ে আসো, আমি আমার বউকে নিয়ে আসতেছি। প্রয়োজন পড়লে 2 বউ এই বাসায় থাকবে, তুমিও বাইরে থাকবা, আমিও বাইরে থাকবো। ঠিক আছে, আপনি যদি এরকমটা কথা দেন, তাহলে আমি আমার বউরে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো কথা তুই দিলামই,
তুমি বসে আছো কেন? তুমি যাও, তোমার বউকে নিয়ে এসো। আরে ভাই, আমার হাতে তো 1 ঘন্টা টাইম আছে, আরো 1 ঘন্টা পর আমার বোর্ড ছুটি হবে, তারপর তো আমি নিয়ে আসবো। আপনি চলে যান না, আপনি যে ভাবিরে নিয়ে আসেন। ঠিক আছে, আমি যাচ্ছি, আমার বউকে নিয়ে আমি আসতেছি। এসে যাতে আমি দেখি যে তুমি তোমার বউকে নিয়ে এখানে বসে আছো। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন, বসেন। কি অবস্থা আপনার? যে স্বপ্ন নিয়ে এই প্রজেক্ট শুরু করেছিলাম, আমি নিশ্চিত সে স্বপ্ন আমার পূরণ হবে। আর তা যদি হয়, আমার দীর্ঘ কর্মজীবনের মধ্যে এটি হবে সেরা একটি প্রজেক্ট। এই পর্যন্ত তো 4 জন ইন্টারভিউ করলেন। জি, ওয়েটিং লিস্টে আর 6 জন আছে। এই 4 জনের অবস্থা কি বুঝলেন? এই 4 জনের অবস্থা ম্যাডাম একেবারে লেজে গোবরে। এদের ব্যাপারে আমি আশা হতো না, আবার আশান্বিতও না। আরও এক ধাপ এগিয়ে যাবার পরে আমি নিশ্চিত হব এদের মাঝখান থেকে কেউ যোগ্য কিনা। অবস্থা যেখানে এরকম, সেখানে প্রথমে তো আসার কথা শোনালেন কিভাবে? আশা হতো যে এখনো হয়নি ম্যাডাম। আর যে কোনো কাজের শুরুতেই যদি আশা হারিয়ে ফেলি, তাহলে সামনে এগোবো কি করে? তো এই 10 জন ইন্টারভিউ শেষ করে কি করবেন? ম্যাডাম, আপনাকে আমি আগেই বলেছিলাম, এই বিশাল অ্যাপ্লিকেশনের স্তূপ থেকে আমি 10টি ভাত অর্থাৎ 10 জন ক্যান্ডিডেটকে টিপে দেখব, তারপর সিদ্ধান্ত নেব বাকি অ্যাপ্লিকেশনগুলি যাচাই করবার প্রয়োজন আছে কি না। এবং এই সব অ্যাপ্লিকেন্টের মাঝখান থেকে যদি কাউকেই খুঁজে না পাই, তখন সময় আমাকে বলে দেবে আমি কিভাবে কোন কাজটি করব। ঠিক আছে, আমি আপনাকে সেই সময়টুকু দিলাম। শোনা ভাই, আমি আসলে আজকে আপনাকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকেছি। কিছু মনে করবেন না ম্যাডাম, যে বিষয়টি আপনি আমাকে বলতে চাইছেন সেটি কি প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত না প্রজেক্ট বহির্ভূত? আপাত দৃষ্টিতে দেখলে এটা প্রজেক্ট বহির্ভূত, কিন্তু কোনো না কোনোভাবে এটা প্রজেক্টকে প্রভাবিত করবে। বিষয়টি যদি প্রজেক্টকে প্রভাবিত করে থাকে, তাহলে অবশ্যই সেটি প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত এবং আমাকে সেটি জানতে হবে। দেখুন, আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেখানে অনেকে কাজ করছে এবং করবে। সেই প্রজেক্টের পরিচালক হিসেবে আপনাকে একটি বাড়তি দায়িত্ব পালন করতে হবে। খুব সহজ করে বললে, আমি চাই না এই প্রজেক্টে কোনো পার্সোনাল বিষয় ঢুকে পড়ুক। অবশ্যই ম্যাডাম, কোনো ব্যক্তিস্বার্থ চরিতার্থের সুযোগ প্রজেক্টে কারোই থাকবে না। যেমন আমাদের স্টাফদের না, তেমন তাদের কোনো আত্মীয় স্বজনদের না। শোনা ভাই, আপনি মনে বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এই প্রজেক্টে কেউ কারোর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবে না। একটা এক্সাম্পল যদি দিতেন ম্যাডাম। যেমন এখানে কেউ কাউকে জিজ্ঞেস করবে না আপনার বিয়ে হয়েছে কি না, ছেলে বড় না মেয়ে বড়, প্রেম করছেন বা প্রেম করবেন কি না, এ জাতীয় বিষয় আর কি। বিষয়টি বোধহয় আজ করতে পেরেছি, কিন্তু ম্যাডাম, একজনের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব, আন্তরিকতা, সুখ দুঃখ ভাগ করে নেয়া, এগুলো যদি মূল কাজকে ব্যাহত না করে, তাহলে সমস্যা কোথায়? ঠিক আছে ম্যাডাম, প্রশাসনের একটি নিয়ম হচ্ছে ডিক্টেটরশিপ। আপনি যদি বলেন, আমি অবশ্যই বিষয়টি খেয়াল রাখব, কিন্তু সেটা অমানবিক হয়ে যাবে না ম্যাডাম? দেখুন, আমি এখানে কোনো প্রেমের প্রজেক্ট খুলে বসিনি যে কাউকে প্রেম করতে না দিলে বিষয়টা অমানবিক হয়ে যাবে। আমি শুধু চাই সৎ মানুষের প্রজেক্টটা ঠিকঠাকভাবে রান করুক, আর কিচ্ছু না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে। টাকা পেয়েছেন? জি ম্যাডাম, পেয়েছি। না পেলে তো আপনাকে জানাতাম। পেয়েও আপনার জানানো উচিত ছিল। একটা কথা বলে কিছু মনে করবেন না ম্যাডাম। টাকা না পাওয়াটা একটা সমস্যা ছিল, টাকা পেয়ে যাওয়াটা কোনো সমস্যা না। যে বিষয়টি কোনো সমস্যা না, সেটি আপনাকে জানাতে আসা আপনার সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। ঠিক আছে, আপনি এখন আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। কি ব্যাপার ভাই, এখানে একলা বই রয়েছেন? আপনার তো বিমর্ষ লাগতেছে। আর আপনার তো ডিলাইটেড লাগার কথা। ডিলাইটেড থাকবেন না আপনি? আমি শরীফুল্লে তো ওই মেয়ের কাছে পাঠাইছি, তার কাছে যাওয়ার কথা, মাপ চাওয়ানোর কথা। আচ্ছা, আপনার লোকে দেখা হয়েছে ওই মেয়ের? দেখা হইলেই তো মাপ চাইব, সরি কইব। কেন সরি বলবো না? যেই শরীফুল তারে বলছে যে আপনার ছেলে আছে বউ আছে, সেই শরীফুলই এখন বলবে যে আপনার ছেলেও নাই বউও নাই, তাহলে তার মধ্যে একটা গিলটি ফিলিংস হইব না? সেই জায়গা থেকে সে আপনার সরি বলবো না?
আরে ভাই সরি বলছে, কিন্তু আপনি যেভাবে বলতেছেন গিল্টি ফিলিংস থেকে, ওইভাবে না। সরি বলছে অ্যাটাকিং মুডে, যার অর্থ হচ্ছে আমার প্রত্যাখ্যান করা। অ্যাটাকিং মুডে বলছে, এরকম হইতে পারে। অনেক মানুষ আছে কিন্তু এরকম, আমি দেখছি যে ভিতরে যে কথাটা আছে সেটা ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, মানে টোনাল প্রবলেম আর কি, বুঝছেন? যেমন আপনারা বলবে যে ভাই কেমন আছেন, সে বইলে ভালাই লই ভাবে যে এ ভাই কেমন আছেন আপনি, বুঝছেন না? তখন বেয়াদবি মনে হবে। এক্ষেত্রে হয়তো সেটাই ঘটছে। এরকম কিছু না ভাই, আমি তো আমারটা বুঝছি। বলেন কি? তাহলে আপনার কি মনে হইতেছে শরীফুল কি ওর কাছে গিয়ে মাপ চাই নাই? হ্যাঁ গেছে, আপনি বলছেন যাবে না, আবার গেছে, মাপও চাইছে, আবার নতুন করে একটা প্যাচ লাগাইছে। প্যাচ লাগে? কি প্যাচ কন্ত? আরে ভাই এর আগে আমার ছেলে পাওয়া গেছে, আমার বউ পাওয়া গেছে, এখন আমার কাবিন নামাও পাওয়া যাইতেছে। কাবিন নামা পাওয়া যাইতেছে মানে? দূর কি কন, কাবিন নামা কেমনে পাওয়া যাবে? আরে পাওয়া যাইবো কি, পাওয়া গেছে। আমার বিয়ার কাবিন নামা অলরেডি শিউলির হাতে। শরীফুল এও কইছে প্রয়োজনে এই বিয়ার যে ঘটক তারেও তার সামনে হাজির করবে। না সিরিয়াল তো তাহলে ঠিকই আছে। প্রথম আপনার ছেলে হাজির করছে, ছেলে আসলো কোত্থেকে? প্রমাণ লাগবো না? ছেলের প্রমাণ ছেলের মা মানে আপনার বউ, যেটা যে আপনার বউ সেটার প্রমাণ তো আবার লাগবো। সেটার প্রমাণ হচ্ছে কাবিন নামা। তো ঘটনা তো সব ঘটাই ফেলাইছে, কারণ আবার ঘটক লয়ে দৌড়োদৌড়ি গিল্লিগা করতেছে। আচ্ছা আপনি আমার একটা সত্যি কথা বলুন তো, আপনি কি বিয়ে আসলে করছিলেন? আমি যে দেশকে ভালোবেসে চট পিন্দা করি তা তো না, আমি একটা বং ধরছি, যদিও ভালো উদ্দেশ্যে বং ধরছি, তারপরও বং তো। আরে ছেলের ডিএনএ টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে যে এই ছেলে আপনার ছেলে না। আর ছেলে যদি আপনার ছেলে না হয় তাহলে বউও তো আপনার বউ না। নাকি এই পোলা বউ আসলেই আপনার, যে কারণে টেস্ট করতে ভয় পেতেছেন? কি ব্যাপার লোকমান ভাই? লোকমান ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আপনি আবার কি আমি জামালা কান্দে নিতেছেন? চুপচাপ বুদ্ধিমানের মতো বসে থাকে। আমি বুদ্ধিমান না, আমি চুপচাপ বসে থাকতে পারবো না। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার পোলারে আয়না দেন, নইলে আমার বিয়ের কাবিন নামা আয়না দেন। আমনে মোর বুনিদারি গিয়া কইছেন, আমনে যে মেয়েরে বিয়ে করার লাগে ঘুরঘুর করতে আসলেন, হে মাইটা মুই কোন নাই? আপনার বোন আমার যে ব্যাপার চাইপা ধরছে, আমি না কথাগুলো বলতে বাধ্য হইছি। আমি কি এখন এখানে দাঁড়ায় থাকবো? আমনের এখানে খায় থাকতে কেটা কইছে? অসভ্য লম্পটিত চৈত্রিন টিটি গিরগিটি মশা মাছি তেলপাকা মশার সামনে যে যান।